রায়হান বেডরুমে বিছানায় বসে অফিসের কাজ করছে। এমন সময় স্ত্রী মিনা এসে বলল, আমাকে একটা বাচ্চা দিন, আমার একটা বাচ্চা লাগবেই, আমি আর কিছু শুনতে চাই না। বাচ্চা দেবো মানে? বাচ্চা কি দোকানের মিষ্টি? বললে আর এনে দেবো? আর তাছাড়া তোমাকে বাচ্চা দেওয়ার কথা ছিল না? আমাদের কেন সন্তান হয় না? তুমি ভুলে গেলেও আমি ভুলে যাইনি, কিন্তু আপনার মা বাবা সবাই যে আমাকে নানা রকম কথা শোনায়। বিয়ের এই 3 বছর পরে আমি ওদের কথা শুনতে শুনতে আর পারছি না। শুনতে না পারলে সেটা তোমার সমস্যা, আমার সমস্যা নয়। আমাকে এসব বলবেন না। ঘর থেকে বেরিয়ে গেল রায়হান। মিনা ধপ করে বসে বিছানায় ভাবতে লাগলো, কেন সন্তান হচ্ছে না সেটা তো আর কাউকে বলতে পারছি না। সারাদিন তো আমাকেই কথা শুনতে হয়। জানি না আর এভাবে কতদিন সহ্য করতে পারবো। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে ঘর ঝাড়ু দিচ্ছে মিনা। ঝাড়ু দিতে দিতে হঠাৎ তার মাথাটা ঘুরে উঠলো। ঝাড়ুটা রেখে মাথায় হাত দিয়ে বসে গেল সোফায়। ঠিক তখনই তার শাশুড়ি এসে বলল, কি ব্যাপার আড়ালের ঘরের দুলালি, এখানে আয়েশ করে বসে আছো যে? ঘরের কাজকর্মগুলো কে করবে? তোমার বাবা তো তোমার সাথে করে আরেকটা অ্যাসিস্ট্যান্ট পাঠায়নি? মা, আমি তো কাজ করছিলাম, একটু খারাপ লাগলো তাই বসলাম। আগে কাজ করো। মুখে মুখে এত কথা বলা ভালো না বাড়ির বউদের। এতদিন একটা নাতি নাতির মুখ দেখাতে পারলে না, আবার বড় বড় কথা। ঝাড়ু দেওয়া শেষ করে বাজার করে নিয়ে আসবে। মুখ ভেঙিয়ে চলে গেল তার শাশুড়ি। মিনা তার চোখের করে 2 ফোঁটা জল মুছে আবারও ঝাড়ু খুঁজে নিয়ে কাজ করতে লাগলো। মিনা প্রচন্ড গরমে ঘাম মুছতে মুছতে এক ব্যাগ বাজার নিয়ে বাসার দিকে যাচ্ছে। হঠাৎ আড়াল থেকে তাকে দেখলো এলাকার বকাটে যুবক সেলিম। সে মনে মনে ভাবলো, অনেকদিন ধরে সুযোগ করছে মিনা রানী, আজকে এই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। আজকে এই ফুলের মধু খেয়ে ছাড়বো। সেলিম তার পেছনে ফলো করে হাঁটতে লাগলো। তারপর পকেট থেকে রুমাল বের করে তাতে কিছু একটা মেশালো। তারপর পেছন থেকে দ্রুত এসে মিনার নাকে মুখে চেপে ধরলো। মিনা একটু ছটফট করে অজ্ঞান হয়ে গেল। তারপর সে এদিক ওদিক তাকিয়ে মিনাকে ঝোপের আড়ালে নিয়ে গেল। অফিস থেকে ঘরে ফিরল রায়হান। কাঁধের ব্যাগটা সোফায় রেখে নিজে বসতেই তার মা এসে বলল, দেখেছিস তোর বউটার কি বাড়া বেড়ে গেছে, অনেক তেল হয়ে গেছে গায়ে। কি বলছো মা? কি হলো আবার? তোর বউয়ের কথা বলছি। সেই সকালবেলা বাজার করার নাম দিয়ে বের হয়েছে, এখনো আসার নাম নেই। না জানি কোন নাগরের সাথে কোথায় গিয়ে কি করছে। কিছু একটা হলে তো আমাদের বাড়ির মান সম্মান চলে যাবে। বাবা ভেতর থেকে এসে বলল, আরে চুপ করো, মেয়েটার একটা বিপদ তো হতে পারে। বাবা তুই একবার থানায় ফোন কর। আমার কাছে বৌমার বাপের বাড়ি আর আত্মীয় স্বজনের যা নাম্বার ছিল তাদেরকে ফোন করেছি, তাদের কারো বাসায় যায়নি বৌমা। আমি সরাসরি থানায় যাচ্ছি। সে বেরিয়ে গেল। রাত 11টা বাজে। বাসায় যাওয়ার জন্য নিজের চেম্বারে সব গোছগাছ করছে ডাক্তার ফয়সাল। এমন সময় নার্স আসে। সে বলল, স্যার একটা বডি এসেছে এমার্জেন্সিতে, কেস মনে হচ্ছে ধর্ষণ করা হয়েছে। আমি তো বের হয়ে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে চলো। ডাক্তার ফয়সাল গিয়ে দেখলো সেটা তারই প্রিয় বন্ধু রায়হানের বউ মিনা। সে মনে মনে ভাবলো, পুলিশকে জানানোর আগে রায়হানকে বিষয়টা জানানো দরকার, কারণ এইটার সাথে তাদের পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। তাই সে মোবাইল বের করে কল দিল রায়হানকে। ওদিকে রায়হান বিল্ডিং এর গেট থেকে বেরিয়েছে মাত্র, কল রিসিভ করে বলল, দোস্ত আমি পরে কথা বলবো। এই বলে ফোনটা রেখে দিতে চাইলে অপর পাশ থেকে ফয়সাল বলল, দোস্ত ভালো করে শোন আমার কথা, তোর ওয়াইফ এখন আমার সামনে আছে, তুই জলদি হাসপাতালে চলে আয়। কি বলছিস? আমি এক্ষুনি আসছি। রায়হান দৌড়ে হাসপাতালে ফয়সালের চেম্বারে গেল। দোস্ত মিনা কোথায়? ওর কি হয়েছে? দেখ, নিজেকে শান্ত কর, ঠান্ডা রাখ মাথা। ভাবিকে কারা যেন গণধর্ষণ করেছে। কথাটা শুনে রায়হান ধপ করে বসে পড়ল। তার সাথে মিনার স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও আজকে কেমন যেন খুব খারাপ লাগছে। গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমাকে ওর কাছে নিয়ে চল। ফয়সাল তাকে নিয়ে গেল। মিনা যে কেবিনে আছে সেখানে গিয়ে রায়হান দেখলো মিনা শুয়ে আছে। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। তার জ্ঞান নেই, হয়তো কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি যা ট্রিটমেন্ট করার করে দিয়েছি, কয়েকদিন শরীরটা দুর্বল থাকবে। আশা করছি কাল সকালে বাসায় নিয়ে যেতে পারবি। তুই যা, আমি একটু বসি ওর পাশে। ওদিকে ড্রয়িং রুমে বসে পান খাচ্ছে রায়হানের মা। তার স্বামী রেডি হয়ে কোথায় যেন চলে যাচ্ছে দেখে বলল, কি ব্যাপার, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? ফয়সাল ফোন করেছিল, বৌমা নাকি হাসপাতালে। বলল বৌমাকে নিয়ে আসার সময় নাকি একটা অ্যাক্সিডেন্ট করেছে। রায়হানের তেমন কিছু হয়নি, বৌমার একটু আঘাত লেগেছে। কি বলছো? আমার ছেলের কি অবস্থা? আমিও দেখতে যাব, আমাকেও নিয়ে চলো। তারপর তারা দুজন একসাথে বেরিয়ে গেল। মিনার পাশে মনমরা হয়ে বসে আছে রায়হান। হঠাৎ মিনার জ্ঞান ফিরল। বলল, আপনি এখানে কেন এসেছেন? রায়হান হাত দিয়ে তার কাঁধ ছুঁতে চাইলে মিনা বলল, আমাকে স্পর্শ করবেন না ভুলেও, আমি নষ্ট হয়ে গেছি, অপবিত্র হয়ে গেছি। কিছুই হয়নি, তুমি শান্ত হও। কি করে শান্ত হব? আজ থেকে আমি যে কাউকে মুখ দেখাতে পারবো না। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই হবে না। মানে হচ্ছে তুমি যেভাবে আমার ঘরে আমার স্ত্রী হয়েছিলে সেভাবেই থাকবে, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কিন্তু আপনি এভাবে একটা মেয়েকে নিজের সাথে রাখবেন, এই সমাজে যে তাদের কোনো জায়গা নেই। শুধু রাখবো না, স্ত্রী হিসেবে আপন করে নেব। তুমি যদি আমার কথা, আমার সম্মানের কথা ভেবে কাউকে বাসরাতের কথাগুলো না বলে এতদিন কষ্ট সহ্য করতে পারো, তাহলে আমিও আজ তোমার এই দুর্দশা স্বাভাবিকভাবেই মেনে নিলাম। ঠিক তখনই ঘরে ঢুকলো শ্বশুর শাশুড়ি। শাশুড়ি গিয়ে বলল, বাবা তোর কি হয়েছে? বেশি কিছু হয়নি তো? এই অপয়াটার সাথে থাকিস না বাবা, তোর ক্ষতি হয়ে যাবে। মা, আমার কিছু হয়নি, যা ক্ষতি হবার ওর হয়েছে। আরেকটা কথা, তুমি আজ থেকে ওকে আজে বাজে মন্দ কথা বলা বন্ধ করে দাও। আসলে আমার জন্য
জন্য এতদিন আমাদের সন্তান হয়নি। কি বলছিস, একটু খুলে বল। বাবা তাহলে শোনো। রায়হান তার বাসর ঘরে ঢুকা মাত্র নববধূর সাজে বসে থাকা মিনাকে এক পলক দেখে নিল। তারপর অনেক বিরক্তি নিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, আসলে বাবা মার চাপাচাপিতে আমি বিয়ে করেছি, এক প্রকার বাধ্য হয়েছি, কিন্তু আমি আমার জীবনে প্রথম প্রেমকে ভুলতে পারছি না, হয়তো পারবো না এই জীবনে। যদিও মেয়েটা আমাকে ধোকা দিয়ে আমার এক বন্ধুকে বিয়ে করেছে, তাই আপনাকে জানিয়ে দিচ্ছি আমি আপনাকে কখনোই মেনে নেব না। এসব কি বলছেন আপনি? আজকের রাত একটা মেয়ের জীবনের খুবই গুরুত্বপূর্ণ রাত, আর এই রাতে আপনি আমাকে এসব বলছেন? হ্যাঁ, আমি আজকে প্রথম রাতে স্পষ্ট বলে দিচ্ছি আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক কখনোই হবে না। তোমার যদি থাকতে মন চায় থাকতে পারো এই বাড়িতে আমার সাথে, অথবা আমাকে বললে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু একটাই অনুরোধ, এই কথাটা দয়া করে কাউকেই বলবে না। এর জন্য প্রয়োজনে তোমাকে টাকা দিতেও আমি রাজি। ঠিক আছে, আপনাকে স্বামী হিসেবে যখন মনে বসিয়েছি তখন আমি আপনাকে ছেড়ে যাব না। আজ থেকে ধরে নিলাম এটাই আমার নিয়তি। আপনি নিশ্চিত থাকুন, আমি কথাটা কাউকে বলবো না। রায়হান বিছানার অন্য পাশে শুয়ে গেলেও মিনার চোখে সেদিন ঘুম আসেনি। তার দু চোখ বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু সে কথা আমি তুলে নিচ্ছি। ডাক্তার ফয়সাল এসে বলল, তাহলে খুব দ্রুত আমরা মিষ্টি খাচ্ছি, তাই তো? তারপর সবাই হেসে উঠলো, নানা রকম কথা বলতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, বাড়ির বউকে নিজের মেয়ে হিসেবে দেখা উচিত শাশুড়ি মায়েদের, কারণ মেয়েটা তার সবকিছু ছেড়ে অন্য একটা পরিবারে চলে আসে, আর সে মানুষগুলো যদি তার আপন না হয় তখন আর তার কোথাও যাওয়ার জায়গা থাকে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। গল্পটি রচনায় অভিক।